শনিবারের রাত। আমাদের এই শনিবারের রাত গল্প পাঠের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য নানান স্বাদের গল্প নিয়ে উপস্থিত হব। আজকের গল্প চাপা তলায়। কাহিনী ও গল্প পাঠ আমি শঙ্খদ্বীপ। সহযোগী অংশগ্রহণে দেবপ্রিয়া, ঐশী ও বিশ্বজিৎ। শুরু হচ্ছে চাপা তলায়। আহ্লাদ চক্রবর্তীর ডাকনাম আপেল, কিন্তু পাড়ার বন্ধু মহলে ওর চলতি নাম হলো কঙ্কাল। কারণ আহ্লাদ ভীষণই রোগা, হেঁটে গেলে মনে হয় যেন ছোট একটা সুপুরি গাছ চলে যাচ্ছে। ছোটবেলার পাড়ারই এক মেয়ে বন্ধু ওকে এক আড্ডায় মজা করে বলেছিল, এই কঙ্কাল শোন, বৃষ্টিতে কি তোর ছাতা লাগে? আহ্লাদ তার উত্তরে বলেছিল, মরতে পারিস না লাউটা। গলার স্বরটা অনেকটা ছাই দিয়ে বাসন মাজা শব্দের মতো। তবে আহ্লাদের মনটা বেশ ভালো। মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে। গাছপালা খুবই ভালোবাসে, বাগান ও ফুল গাছের ভীষণ শখ। আহ্লাদ সরু গোঁফে আঙুল বুলিয়ে গাঁধী চশমা নাচিয়ে মুখে প্রতিদিনই পরিচিত এবং বন্ধুদের সাথে কথায় কথায় বা আড্ডায় একটা করে বাঘ প্রায় মেরে ফেলে আর কি। কিন্তু একটু বেশি রাতে বাড়ির ভেতরে বা দরজার বাইরে যদি কোনো রকম সন্দেহজনক শব্দ হয়, তাহলে বেশ সপ্রতিভভাবেই বউ পুষ্পিতাকে বলে, এই শোনো, তুমি গিয়ে দেখো তো, আমি লাঠিটা নিয়ে এখনই আসছি। পুষ্পিতার কাছে ঘুরিয়ে ফিরিয়ে এই কথা আর পরের দৃশ্যগুলো বহু পরিচিত। অনেকদিন ধরেই তো আপেলকে দেখছে, তাই সে বরের দিকে তির্যক দৃষ্টি হেনে নাক বেঁকিয়ে বলে চলে যায়। কিছুক্ষণ পরে পুষ্পিতা ঘরে এসে দেখে সেই পরিচিত দৃশ্য। আহ্লাদ একটা জামার ওপরে আর একটা জামা পরছে, আর ঘরে সিলিং ফ্যান বা এসি মেশিন চলছে, তবুও বর ঘামছে এবং পায়ের কাছে বাঁশের খাটো লাঠিটা পড়ে আছে। পুষ্পিতাকে ঢুকতে দেখে আহ্লাদ বেশ তাচ্ছিল্য স্বরে বলে, জানি তো, ও কিছু না, রাতে সব চুপচাপ হয়ে যায় তো, তাই এরকম শব্দ পাওয়া যায়। ছোট থেকে এমন কত শুনে এলাম। আরে এত ভয় পাও কেন? আমি আছি তো। কেন জানি না, হঠাৎ খুব শীত করছে বুঝলে, তাই আর একটা জামা পরে নিলাম আর কি। পুষ্পিতা কোনো কথা না বলে বরের চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তারপর মুখ দিয়ে একটা বিরক্তিসূচক আওয়াজ করে মাথা নাড়িয়ে চলে যায়। গঙ্গার পাড়ের কাছে বাড়িটা খুবই পছন্দ হয়ে গেল আহ্লাদ আর পুষ্পিতার। বাড়ি ভাড়াটাও ওদের আয়ত্তের মধ্যেই। দোতলাটা ছাড়াও তার উপরে ছাদেরও দখল, একদম মনের মতো। আনুমানিক কাঠা 6 শতকের জমিতে সদ্য রং করা ঝকঝকে দোতলা বাড়ি। তিন দিকেই প্রায় 6 ফুট উঁচু পাঁচিলে ঘেরা বাগান। গাছ বলতে এদিক ওদিকে দুটো টগর, একটা কাঠটগর, 5 রকমের জবা গাছ, আর চতুর্দিকেই মৃত হয়ে গিয়েও অতীতের সুন্দরী বাগানের প্রমাণ বাঁচিয়ে রাখা শুকিয়ে খয়েরি হয়ে যাওয়া ফুল গাছেদের দল। এছাড়া গেট দিয়ে ঢুকে কিছুটা দূরে একদম বাঁ দিকের কোণায় জীবন্ত সতেজ একটা উঁচু কাঠচাপা গাছ, নিচে সিমেন্টের গোল বেদি করা। কত চাপা ফুল এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে অবহেলায় পড়ে আছে। চারদিকে বাগান আছে দেখেই নানা রকমের ফুল গাছ লাগানোর ইচ্ছে হয়েছে আহ্লাদের। এবাড়ির একতলায় কেউ থাকে না। বাগানে সামনে গ্রিল দেওয়া বারান্দার রেলিং গেট এবং তার পিছনে কাঠের দরজায় তালা দেওয়া। পাশে দোতলায় ও ছাদে যাওয়ার দরজা দিয়ে ঢুকে সিঁড়ির পাশেও কোলাপসেবল গেট ও পিছনে কাঠের দরজাতেও তালা ঝুলছে। এটা একতলার ফ্ল্যাটের ভেতরের দরজা। আহ্লাদরা গত 5 দিন হলো দোতলাটা ভাড়া নিয়ে এসেছে এখানে। 4টে বড় ঘর, ভেতরে খাওয়ার জায়গা সমেত চওড়া করিডোর। বাথরুম ও রান্নাঘরটা বেশ লম্বা চওড়া।
সামনে ও পিছন দিকে রেলিং দেওয়া বারান্দা, পিছনের বারান্দা থেকে অদূরেই বয়ে যাওয়া গঙ্গা। সারাদিন রাতে খুবই হাওয়া। খোলা জানলার পর্দাগুলো অনবরত পথ শব্দ করে এদিক ওদিকে উড়েই চলেছে। রাতে এসি বা পাখা তো চালাতে হয়ই না, বরং একটু শীতশীতই করে। খোলা জানলা দিয়ে ঘন নীল আকাশের তারা দেখতে দেখতে কখন যে ঘুম এসে যায় বুঝতেই পারে না ওরা। ঠান্ডা বাতাসের রাগিনীর সুরে কখন যে এক ঘুমেই ভোরের আলো এসে ঘুম ভাঙায় তাও বোঝে না। দিনের বেলায় বারান্দায় বসে দিগন্ত বিস্তৃত আকাশের নিচে ঢেউ তুলে এগিয়ে যাওয়া গঙ্গার ওপারে দূরে সবুজ বনরেখার মাঝে মাঝে বাড়িগুলো ছোট ছোট লাগে দেখতে। পড়ন্তবেলার সময়টা দারুণ। সূর্যটা ক্রমশ গাঢ় লাল রঙের হয়ে একটু একটু করে নেমে এসে বনরেখার পিছনে অদৃশ্য হয়ে যায়। আকাশে তখন হরেক রঙের খেলা, মেঘেদের কত রকমের সাজ, তার মধ্যে দিয়ে কত বক, পানকৌটি আর নানা রকমের পাখিরা দল বেঁধে উড়ে যায়। মাঝগঙ্গা দিয়ে চলে যাওয়া ছৌ দেওয়ার নৌকো দেখতে দেখতে কখন যে সময়ও বয়ে চলে যায় তার হিসেব থাকে না। মধ্যবয়সী বাড়িওয়ালা অনির্বাণ দত্ত অন্য জায়গায় থাকে। তার কাছ থেকে বাগান সাজানোর অনুমতিটা নিয়ে নিয়েছে আহ্লাদ, এবং এখানে আসার পরের দিন থেকেই বাগানের যৌবন ফেরানোর কাজও শুরু করে দিয়েছে। কিন্তু এত ভালো কিছুর মধ্যেও আহ্লাদের মনে একটা সমস্যা তৈরি হয়েছে। একটা সন্দেহ মেশানো ভয়ের কাঁটা খচখচ করছে মনের ভেতরে। গতকাল পুষ্পিতার বলা একটা ঘটনায় মনে মনে বহুত চমকে রয়েছে। গতকাল রাতে ডাইনিং টেবিলে খেতে বসার সময় পুষ্পিতা আহ্লাদকে বলল, এই জানো, আজ কদিন ধরে না এই বাড়িতে একটা ব্যাপার লক্ষ্য করছি গো। রুটির শেষ টুকরোটা তরকারি সমেত মুখে পুরে দিয়ে আহ্লাদ জিজ্ঞেস করে, হ্যাঁ, কি ব্যাপার? গত বুধবার, মানে আজকে নিয়ে তো 4 দিন হলো বলো আমরা এ বাড়িতে এসেছি। প্রথম দিন তুমি তো অফিসে যাওনি, বাড়িতেই ছিলে। সেদিন কিন্তু কিচ্ছু হয়নি। পরশু থেকে তুমি অফিসে যাচ্ছ। সেই দিনই দুপুরবেলা আমি তখন সবই খেয়ে উঠেছি। হঠাৎই শুনতে পেলাম যেন চটি পড়া ভারী ভারী শব্দ নিচ থেকে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে এসে আমাদের দরজার সামনে এসে থেমে গেল। কোনো পুরুষের পায়ের শব্দ বলেই মনে হলো জানো। আমি দরজার দিকে তাকিয়ে আছি, হয়তো কড়া নাড়বে। আবার মনে মনে ভাবছি, বাবা, নিচে ঢোকার দরজা তো বন্ধ, তাহলে? তারপরেই পায়ের শব্দটা আবার উপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আমি তাড়াতাড়ি এসে দরজা খুলতে আর কোনো শব্দ নেই গো। দরজা বন্ধ করতে করতে ভাবছি চোর নয় তো, কারণ ছাদের দরজাটা তো খোলা আছে। কি করব, ছাদে যাবো একবার? ভাবতে ভাবতে মনে হলো ছাদে কেমন যেন একটা খসখস শব্দ হচ্ছে, ঠিক যেন ছাদে কেউ হেঁটে চলে বেড়ালে নিচের তলা থেকে যেমন শব্দ হয় তেমন। আমি সাথে সাথে আবার দরজা খুলে দৌড়ে ছাদে গেলাম। কেউ নেই গো। চারপাশে চিলেকোটার উপরে, জলের ট্যাঙ্কির নিচে, আলসের বাইরে এবং নিচের বাগানের দিকেও ভালো করে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই জানো। অদ্ভুত লাগলো। কেউ থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে কখন এভাবে উধাও হয়ে যেতে পারে বলো? ভাবলাম কি জানি, হয়তো অন্য কিছু হবে, আমারই হয়তো মনের ভুল বলে মনে হচ্ছে। কিন্তু জানো, গতকালও দুপুরবেলা ঠিক একই সময় আবার এরকম হয়েছে। আমি তখন রান্নাঘরে ছিলাম। যেই শব্দটা দরজার কাছে এসে থেমেছে, আমি কৌতূহলবশত তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে এসে দরজা খুলে দিয়েছি। কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার হলো, শব্দটা সেই মুহূর্তেই না গো উপরে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল। আর
এবারেও চলে যাওয়ার শব্দটা কিন্তু হালকা এবং চটি পড়া পড়া পায়েরই শব্দ। কি অদ্ভুত দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খোলা মাত্রই পায়ের শব্দটা আবার দরজার কাছ থেকে একদম ছাদের দরজার কাছে চলে গেল। যাই হোক, কিছুক্ষণ পরে আবার সেই একই। আমার স্পষ্ট মনে হলো ছাদে কেউ যেন হাঁটছে, সেই একই পায়ের খসখস শব্দ যেন শুনতে পাচ্ছি। আহ্লাদ খুব শীত আর কাঁপুনি অনুভব করছে। চশমার পিছনে চোখ দুটো বড় হয়ে গেছে আহ্লাদের। বারমুডাস প্যান্ট পরা পায়ের হাঁটু দুটো টেবিলের তলায় কয়েকবার ঠক ঠক করে ঠুকে গেল। মুখের ভেতরে থাকা রুটি তরকারিটা দলা পাকিয়ে যেন শুকিয়ে গেছে, গলা দিয়ে আর নামছেই না। অজান্তেই একটা ঢোক গিলে গেলে মনে মনে বলে, ওরে পাগলা, কেস ঘাপলা, লেপ পচা, চাপ সামলা। আহ্লাদ তাড়াতাড়ি আধ গ্লাস জল দিয়ে খাবারটা পেটে চালান করে দেবার চেষ্টা করে। আহ্লাদের হাতটা কেমন যেন কাঁপছে, কিন্তু পুষ্পিতার সামনে কোনোভাবেই প্রকাশ করা যাবে না, তাহলে বউয়ের কাছে নিজের বীরত্বে একদম ব্লিচিং মেশানো গ্যামাক্সিন পড়ে যাবে। চট জলদি হাত দুটো টেবিলের তলায় নিয়ে যায়। চোখ মুখটা স্বাভাবিক রাখার চেষ্টা করে গলা খাঁকারে দিয়ে স্বরটা কৃত্রিম গম্ভীর করে স্থির দৃষ্টিতে জিজ্ঞেস করে, তারপর কথাটা বলেই বুঝতে পারে গলার স্বরটা যেন জোর করে ফুঁ দেওয়া বাঁশির সুরের মতো বেরিয়ে গেল। চটজলদি আবার গলা খাঁকারি দিয়ে গলাটা পরিষ্কার করে নেয় আহ্লাদ। পুষ্পিতা বলে, আজ দুপুরেও আবার সে একই শব্দ, কিন্তু আজ আবার অন্য ঘটনা হয়েছে। আমি আজ ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে রেখেছিলাম। কি জানি গত দুদিন যদি সত্যিই ছাদ থেকে কেউ নেমে এসে থাকে তাই। আজও আমি সবে খেয়ে উঠে বাসন নিয়ে রান্নাঘরে রেখে আঁচিয়েছি, ঠিক তখনই শুনলাম পায়ের শব্দটা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমি তখন রান্নাঘরের ছুরিটা হাতে তুলে নিয়েই পায়ের শব্দটা দরজার কাছে আসার আগেই দৌড়ে গিয়ে দরজাটা খুলে ফেলেছি। পায়ের শব্দটা তখন আমাদের এই চাতালের কাছে সিঁড়িতেই ছিল, কিন্তু বিশ্বাস করো আমি যেই দরজাটা খুলেছি না গো, সেই মুহূর্তে পায়ের শব্দটা যেন একতলায় চলে গেল। পরক্ষণেই খুব হালকা শব্দ করে নিচের দরজাটা খিল খোলার শব্দ। ছিটকে নিতে বেশ শব্দ হয়, কিন্তু ওটা খোলার শব্দ পাইনি। আর তারপরে আবার ওই একই রকম হালকা শব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজ। কেউ যেন চুপিসারে বেরিয়ে গেল। আমি তখনই পড়ি কি মরি করে দৌড়ে নিচে গেলাম, দেখি কোথায় কি, কিন্তু ছিটকিনি খোলার আওয়াজ পাইনি। নিচের দরজাটা কেমন যেন ফুলকু আর ছিটকিনি দিয়ে বন্ধ করা ছিল, তেমনই আছে। আহ্লাদ অনুভব করে পেট আর বুকের ভেতরে কেমন যেন একটা গুড়গুড় গুড়গুড় করছে। মনে মনে বলে, সাড়ে সর্বনাশ করেছে মাইরি। হিসিটা যেন এসে গেছে ভয়ের চোটে, ঠেলে বেরিয়ে যেতে চাইছে, বেরোলো বলে চেপে রাখা তো অসম্ভব, কিন্তু প্যান্ট মেজি প্রেস্টিজ সব মুতে একাকার হয়ে যাবে তো। তার উপরে এক্সট্রা বোনাস। বউ তো নয়, যেন সাক্ষাৎ নারদ কন্যা, এক্ষুনি বাবা মার কানে তুলে দেবে। কেলো টু দি পাওয়ার ইনফিনিটি মাইরি, কি করবো এখন? তবে যাই হোক না কেন, মুখে মাড়িতং জগৎ স্বভাবটা আহ্লাদ কিছুতেই ছাড়তে নারাজ। পরিস্থিতিটা দ্রুত ম্যানেজ করে দেওয়ার জন্য ঝট করে উঠে দাঁড়িয়ে টয়লেটের দিকে প্রায় দৌড়ে যেতে যেতে বলে, পুষ্পিতা, আমার ভীষণই রাগ হচ্ছে কিন্তু তোমার উপরে। দাঁড়াও, আমি টয়লেট থেকে ঘুরে এসেই তোমাকে বলছি। আমার ভীষণ জোর টয়লেট পেয়েছে। আহ্লাদের বুকের ভেতরে ধক ধক শব্দের গতি বেড়ে গেছে। টয়লেটে কর্ম সারতে সারতে বাঁ হাতের আঙুল দিয়ে ডান হাতের কবজিতে পালস বিট অনুভব করতে করতে নিজেকে সান্ত্বনা দিয়ে বোঝায়, আরে না না, কিচ্ছু হবে না পাগলা, আল্লাহ ভয় পাস না, এক্ষুনি কমে যাবে। আরে আমার তো হার্টের কোনো প্রবলেমই নেই, সব ঠিক হয়ে যাবে।
ঘুমোলেই সব আবার নর্মাল হয়ে যাবে। তাছাড়া এখন ভয় পাচ্ছি কেন? লাফড়াটা তো দুপুরে হয়। কিন্তু হতচ্ছাড়াটা যেই হোক, আশেপাশে কোথাও নেই তো। ছাদে, বাইরের দরজার সামনে বা নিচের সিঁড়িতে। কিন্তু কেসটা কি? পুষ্পিতার কোনো মনের ভুল, নাকি সত্যিই ভূত? আচ্ছা, ভূতই যদি হয়, তাহলে যেদিন আমি অফিসে যাইনি, বাড়িতে ছিলাম, সেদিন কেন কিছু হলো না? তো মালটা কি আমাকে ভয় পায়? যাকে যাক, এখন তো ভয়ের কিছু নেই। পুষ্পিতা তো আছে। আর তেমন কিছু হলে কিন্তু বারান্দায় গিয়ে বহুত জোরে চিল্লাবো মায়েরি, পাড়ার সব লোককে জাগিয়ে দেবো। ভয়টা না কিছুতেই যাচ্ছে না। কি করি? যাই, পুষ্পিতার কাছে যাই। পুষ্পিতারও খাওয়া হয়ে গেছে, টেবিল থেকে থালা গ্লাস তুলবে বলে গোছাচ্ছে। আহ্লাদ টয়লেট থেকে এসে ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে মুখের ওপরে গম্ভীর ও চিন্তান্বিত ভাব ফুটিয়ে তুলে মাথাটা নিচু করে নাড়াতে নাড়াতে মুখ থেকে বিরক্তিসূচক শব্দ বের করে। তারপর মুখ তুলে পুষ্পিতাকে বেশ রাগত স্বরে বলে, পুষ্পিতা, আমার ভীষণই রাগ হচ্ছে এবং অবাকও হচ্ছি যে তুমি আমাকে এটা 3 দিন পরে বলছো। পুষ্পিতা নরম সুরে বলে, না গো, তা না। আসলে এমনিতেই তোমার অফিসের এত কাজের চাপ, তুমি বেশ টেনশনে থাকো বুঝতে পারি। তার উপরে তুমি এসবের ভয়ও পাও, তাই তোমাকে আগে 2 দিনের কথা বলতে গিয়েও বলতে পারিনি গো। কিন্তু আজ আর না বলে পারলাম না। এই 3 দিনের ঘটনা প্রত্যক্ষ করে আমারও চিন্তা হচ্ছে, ভয়ও লাগছে, তাই বললাম গো। আহ্লাদ একটা ঢোক গিলে নিয়ে মুহূর্তের মধ্যে মুখের ছবিটা পরিবর্তন করে নিয়ে অবাক হবার সুরে বলে, কি বললে তুমি? আমি ভয় পাবো? এই আপেল মালটা ভয় পায়? ভীতু? এবার ঠোঁটের কোণায় অবজ্ঞার হাসি টেনে এনে পুষ্পিতার দিকে আঙুল দেখিয়ে কাঁধ তুলে শরীর দুলিয়ে বলে, হোয়াট আর ইউ সেইং ম্যান? তুমি আমাকে এতদিনে এই চিনলে? হাউ ফানি! শোনো, এই আপেল বেপরোয়া মালটা না ভয় ফয় কি জিনিস জানে না, ওসব ভূত ফুত মানে না। হুঁ, আমি নাকি ভয় পাবো? ফু! তোমারই বরং পায়রা হৃদয়, আর ছেলেটাও তোমার মতোই ভীতু তৈরি হচ্ছে। এই কেসটা প্রথম দিনই যদি আমাকে বলতে না, তাহলে এতক্ষণে কেসটা আমি সাল্টে দিতাম। তুমি 3 দিন ধরে এরকম বিপদের মধ্যে রয়েছো আর আমাকে বলোইনি? আরে ডার্লিং, তোমার জন্য জান লড়িয়ে দেবো। ঠিক আছে, চিন্তা করো না। এ পাড়ায় আমারও কিছু চেনা জানা আছে, তারা আমাকে গুরু মানে, জানো তো। কাল তো আমার ছুটি, দুপুরে বাড়িতে থেকে কেসটা ইনভেস্টিগেট করছি। তারপর ওদের সাথে ডিসকাস করে নিয়ে পার্মানেন্ট অপারেশন করে দেবো। এই রহস্যের পিছনে যেই থাকুক, তাকে এমন ড্রিবল করবো না, ট্রাবলে ফেলে দেবো। হাতের সামনে যদি উদোটাকে একবার পেয়ে যায়, তাহলে কলেজ লাইফের বক্সিং প্র্যাকটিসটা আবার করে নেব। বন্ধুরা আমাকে মাস্টার কি অফ অল প্রবলেমস বলে, তুমি সেটা জানো কি? বরের এই ডায়লগগুলো পুষ্পিতার পূর্ব পরিচিত। কার যে পায়রার হৃদয় সেটাও ও ভালো করেই জানে। তাই কথা না বাড়িয়ে উঠে দাঁড়িয়ে শুধু আচ্ছা বলে বাসনগুলো নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আহ্লাদ মনে মনে বলে, আজ থেকে খাটের এধারে শোয়ার কোনো সিনই নেই। তারপর বেটা মাঝরাতে আমার পাশে দাঁড়িয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিয়ে খাট থেকে টেনে ফেলে দিক আর কি। আজ পুষ্পিতা রান্নাঘরে কাজ ছেড়ে আসার আগেই হিসু সুসু যা করার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে গিয়ে
মাঝরাতে টয়লেট যাবার আর কোনো স্ক্রিপ্টই রাখবে না, না হলে হিসু করতে করতে হঠাৎ দেখবো কেউ একজন গিজারের ওপরে পা ঝুলিয়ে বসে আমাকে ঝাড়ি মেরে যাচ্ছে মাইরি। আর না হলে দরজা খুলে বেরিয়েই দেখবো হারামজাদাটার দাঁত খেলিয়ে খিল্লি মারতে মারতে আমাকে মেপে যাচ্ছে। হার্ট অ্যাটাক করিয়ে দেবার প্রবল সম্ভাবনা। আমি তো ছবি হয়ে যাব মাইরি। না না, কোনো চান্সই নেব না। পুষ্পিতা এদিকে, আমি ওদিকে, ছেলেকে জড়িয়ে ধরে চাদরটা পুরো মুখ অব্দি টেনে দেবো। আমিও কাউকে দেখতে পাবো না, আমাকেও কেউ দেখতে পাবে না। চলো আপেল সোনা, তাড়াতাড়ি চলো। এবার বিড়বিড় করে স্বগতোক্তি করে, আপেল সোনা, তোমার কোথায় কষ্ট? মামনি, আমার ঘুম নষ্ট। এবার পুষ্পিতার উদ্দেশ্যে বলে, আচ্ছা শোনো, আজ আমার শরীরটা না কেমন ম্যাচ ম্যাচ করছে বুঝলে, গলা খুসখুস করছে, বুকে বোধহয় হালকা কফও হয়েছে। তাই আমি আজ খাটের ওদিকে দেওয়ালের দিকে শোবো বুঝলে। রাতুল যেমন মাঝে শোয় তেমনই শোবে, তুমি শুধু ওধারে আমার জায়গাটায় শো বুঝলে। পুষ্পিতা মনে মনে হেসে আহ্লাদের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রান্নাঘরে ঢুকে যায়। আজ দুপুরে কোনো ঘটনা ঘটেনি, কোনো সন্দেহজনক শব্দও শোনা যায়নি। পড়ন্ত বিকেলে আহ্লাদ চা খেতে খেতে পুষ্পিতাকে বলে, কি হলো? কাল রাতে তো কত গল্প দিলে, আজ তো আমি বাড়িতেই আছি, কই কিছু তো হলো না? পুষ্পিতা একটু ইতস্ততভাবে উত্তর দেয়, সেটাই তো আমি বুঝতে পারছি না গো। আমিও একই কথা ভাবছি অনেকক্ষণ ধরে। প্রথম দিন আর আজ তুমি দুদিনই আছো, আর এ দুদিনে কিচ্ছু শোনা বা বোঝা গেল না। কিন্তু বিশ্বাস করো, গত 3 দিনই দুপুরবেলা প্রায় একই সময় একই শব্দ ঘটনা ঘটেছে ছাদে আর সিঁড়িতে। গতকাল তো আবার ছাদের দরজাটা বন্ধ থাকার দরুন পায়ের শব্দটা নিচে চলে গেল। নিচের দরজা খোলার আর বন্ধ করার শব্দ। প্রথম থেকে শেষ অবধি সব শব্দ আমি শুনেছি স্পষ্ট। এসবই আমার মনের ভুল, শোনার ভুল, কি জানি গো, কিছুই বুঝতে পারছি না। আমার মাথা আর কাজ করছে না। কিন্তু আহ্লাদ চায়ের কাপে চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বাঁ হাত দিয়ে ডান হাতের টি শার্টের হাতাটা একটু গুটিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, আসলে যে সব করছে না, সে চোর হোক আর ভূতই হোক, সে কিন্তু আমাকে বহুত চমকায়। জানে একবার সামনে পেয়ে গেলে কেলিয়ে কেচাল করে দেবে। যাই হোক, একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। কি আনতে দেবে দাও, চটপট বাজার থেকে এনে দিয়ে আমি বসার ঘরে বসে খেলা দেখব। তুমি আজ শোয়ার ঘরে বসে সিরিয়াল দেখে বুঝলে। আহ্লাদ চিন্তান্বিত মনে নিজেকে জিজ্ঞেস করে, তাহলে কি কিছুই না, পুরোটাই পুষ্পিতার মনের ভুল? কি না কি শব্দ শুনে গল্প বানিয়ে ফেলেছে। সত্যি কিছু হলে তো আজকেও হতো। আমি 2 দিন বাড়িতে রইলাম, আর সেই 2 দিনই কিছু হলো না। আহ্লাদের মনের ভেতরে সন্দেহ ঘোরাফেরা করতে থাকে। কয়েক ঘন্টা পরে আধার তার কালো পাখা মেলে সমস্ত জায়গার দখল নিয়ে নিয়েছে। আকাশে পূর্ণিমার ঝলমলে গোল চাঁদটা আলো ছড়াচ্ছে। আহ্লাদ বাজার ফেরত পাড়ায় ঢুকে দেখে পাড়ার রাস্তাটা অন্ধকারে ডুবে আছে। কোনো এক অজ্ঞাত কারণে রাস্তার আলোগুলো জ্বলেনি আজ। দুপাশের ফুটপাতে উঁচু ঝাঁকড়া গাছগুলোর জন্য চাঁদের ও বাড়ির আলোগুলোও পুরোপুরি আসতে বাধা পাচ্ছে। ফাঁকফোকর দিয়ে টুকরো টুকরো হয়ে এদিক ওদিকে এসে পড়ছে। বাড়ির গেটের কাছে এসে কিছুটা অবাক হয় আহ্লাদ। দেখতে পায় একতলার বারান্দায় আলো জ্বলছে। বারান্দার গেটটাও খোলা, তার পিছনের খোলা দরজার ভিতরে ঘরেও আলো জ্বলছে। বাগানের কিছুটা জায়গায় তার রেশ এসে পড়েছে। বাগানের বাকি জায়গায় পাঁচিলের বাইরের রাস্তার বাতির আলো আর চন্দ্রকিরণের মিলিত প্রয়াসে আলো আঁধারির রহস্যময় পরিবেশ তৈরি করেছে।
আহ্লাদ মনে মনে নিজেকে প্রশ্ন করে, এটা কি হলো? অনির্বাণ বাবু তো বলেছিলেন একতলাতে কেউ থাকে না, তাহলে আজ আলো জ্বলছে যে? তাহলে কি অনির্বাণ বাবু এসেছেন, নাকি নতুন কোনো ভাড়াটে এলো? তাই বা কি করে হয়? ঘন্টাখানেক আগে বেরোনোর সময়ও তো তালা দেওয়া দেখলাম। লোহার গেট খুলে ভেতরে ঢুকে আবার গেটটা বন্ধ করে দেয় আহ্লাদ। চিন্তিত মনে একতলার আলো জ্বলা বারান্দার দিকে তাকিয়ে 2-3 পা এগোতেই দূরে কাশির শব্দ শুনে বাঁ দিকে তাকায়। বুকের রক্তটা ছলাৎ করে ওঠে, চোখ দুটো বড় হয়ে যায়। মনে মনে বলে, মেরেছে, ওটা কি? একটু দূরে বাগানের বাঁ দিকের কোণায় চাপা গাছের নিচের বেদিতে অস্পষ্ট আলোয় সাদা কিছু বা কেউ একটা বসে আছে মনে হচ্ছে। বারান্দার আলোটা ওই জায়গায় ঠিক মতো না পৌঁছানোর দরুন ভালো মতো বোঝা যাচ্ছে না। আহ্লাদ ভয়ে একটা ঢোক গিলে ফেলে। বাঁশির আওয়াজের মতো আপনা হতেই কথাটা বেরিয়ে যায়, কে রে ওখানে? উত্তর না দিয়ে বেদি থেকে উঠে দাঁড়ায় বস্তুটা। আহ্লাদের মুখটা ফ্যাকাশে হয়ে যায় ভয়ে, শরীরটা যেন শক্ত হয়ে গেছে। বাঁ পাটা বাইরের গেটের দিকে সরিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়। এবার বস্তুটাকে এগিয়ে আসতে দেখেই আহ্লাদ বিড়বিড় করে বলে, ও বাবা গো, এটা আমাকে ধরবে বলেই আসছে মাইরি, রইল ঝোলা চললো বলা। বাজারের ব্যাগটা ফেলে দিয়েই পিছনে ঘুরে দৌড়ে গেটের কাছে যেতেই পুরুষালী ভারী স্বরের ডাকটা ভেসে আসে কানে, আরে ও আহ্লাদ বাবু, যাচ্ছেন কোথায়? আহ্লাদ দাঁড়িয়ে গিয়ে ফিরে তাকিয়ে দেখে সাদা পোশাকের মাঝারি চেহারার ও উচ্চতার কেউ একজন ধীর গতিতে এগিয়ে আসছে। ভয়টা কিছুটা কমলেও আহ্লাদ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে মনে বলে, কে রে ভাই, আমার নামটা জানলো কি করে? আমাকে চেনে? আমার পরিচিত কেউ? এই বাড়িতে কি করছে বাগানে বসে? আরে, ভূতেরা কিন্তু সবার নাম জানে। আমার নাম ধরে ডেকে আমাকে ধরার ছক কষছে না তো? কিন্তু না না, বারান্দায় আর ঘরে আলো জ্বলছে তো। ভূতেরা আলোর মধ্যে দিয়ে আবার আসে নাকি? কি হলো? আমাকে দেখে পালাচ্ছেন কেন? ভয় পেয়েছেন বুঝি? আগন্তুক কিছুটা এগিয়ে আসার দরুন বারান্দার আলোটা ওর শরীরে এসে পড়েছে। আহ্লাদ এবার ভালো করে দেখতে পায় ধুতি পাঞ্জাবি পরিহিত সৌম্য দর্শন বয়স্ক এক মানুষ হাসি মুখে এগিয়ে আসছে। আহ্লাদ বুকে বল পায়, নিশ্চিন্ত হয়, মনটা এবার শান্ত হয়। পড়ে থাকা বাজারের ব্যাগের দিকে এগিয়ে আস্তে আস্তে উত্তর দেয়, না না, ভয় পাবো কেন? আসলে বাজার থেকে একটা জিনিস আনতে ভুলে গেছি তো, হঠাৎই এখন মনে পড়ে যাওয়াতে যাওয়ার জন্য পিছনে ঘুরতে গিয়ে হোঁচট খেয়ে এগিয়ে গেলাম আর কি। আর ব্যাগটাও হাত থেকে পড়ে গেল। আমি ভয় ভয় পাই না, তা আপনাকে তো চিনতে পারলাম না। কথাটা শেষ করে আহ্লাদ পড়ে থাকা ব্যাগটা তুলে নেয়। বয়স্ক মানুষটি এগিয়ে আসতে আসতে হেসে বলে, আমি অরুণ দত্ত, অনির্বাণের বাবা। আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। আমরা এই একতলাতেই তো আগে থাকতাম। আহ্লাদ হেসে বলে, ও আচ্ছা আচ্ছা, তা ভালো করেছেন। বলুন, এখন কি ছেলের সাথেই থাকেন তো? অনির্বাণের বাবা আহ্লাদের কাছে এসে দাঁড়িয়ে একইভাবে হেসে বলে, আগে তো একসাথেই থাকতাম। ছেলে আর বৌমার সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের। কিন্তু বিগত 5 বছর একটা বিশেষ কারণবশত আমি আলাদা হয়ে গেছি। আমি আমার স্ত্রী আলাদা থাকি। কিন্তু এখনো ওই বাড়ির প্রতি মায়ার টানে রোজই সন্ধ্যায় বা দুপুরে আমরা দুজনে এখানে এসে ঘুরে যাই। বিশেষ করে সন্ধ্যাবেলা এই চাপাতলার বেদিটা আমার খুব প্রিয়।
ওখানে কিছুক্ষণ বসে গল্প করে সময় কাটাই। আগে যখন এখানে থাকতাম তখন রোজই একবার আসতাম। তখন অবশ্য সন্ধেবেলাতেই বসতাম, কদাচিৎ দুপুরবেলায়। যেহেতু এখন দূরে থাকি তাই কোনোদিন দুপুরবেলায় চলে আসি। আজ অবশ্য একটু আগেই এসে গেছি। পূর্ণিমার চাঁদের এমন আলোমাখা সন্ধ্যা, রাতটা আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে। আমার স্ত্রী এখন ঘরে আছে, একটু পরে ওই চাপা গাছের নিচে দুজনে কিছুক্ষণ বসে আবার চলে যাব। আহ্লাদ মনে মনে হেসে বলে, আরে পাগলা, খাবি কি? ঝাঁঝে মরে যাবি। বুড়োর এই বয়সেও মনে কি ডিজাইনের ডিসপ্লে মাইরি? আহ্লাদ জিজ্ঞেস করে, কিন্তু আমি তো আপনাকে এই বাড়িতে এই কদিনে একবারও দেখিনি। অবশ্য আমি রোজই রাত করে বাড়ি ফিরি, সেই জন্যই বোধহয় দেখা হয়নি আপনার সাথে। ঠিকই বলেছেন। আহ্লাদ আলো ছায়া মাখা চাপাতলায় ফাঁকা বেদিটার দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার অনির্বাণের বাবার চোখের দিকে তাকায়। একটু ইতস্তত হেসে বলে, কারণটা সরিয়ে দিয়ে আবার তো ছেলে বৌমার সাথেই থাকতে পারেন। যদিও এটা আপনাদের একান্তই পারিবারিক ও ব্যক্তিগত বিষয়, তবুও বলছি এই কারণেই যে সবাই একসাথে থাকার আনন্দটাই অন্যরকম। এটার একটা গুরুত্বও আছে। আমার বাবা ও মা দুজনেই গত হয়েছেন তো, আগে তো একসাথেই থাকতাম, তাই আজ খুব ফিল করি, জানেন, খুব মিস করি। বয়স্ক মানুষটি মুখের ওপরে অসহায় হাসি ফুটিয়ে তুলে বলে, সবই বুঝি ভাই, খুবই সুন্দর কথা বলেছেন। আনন্দ তো আছেই, এছাড়া নতুন যে শিশুটা পরিবারে আসে বেশিরভাগ ক্ষেত্রেই তার মনের বিকাশের জন্য শুভ হয়। কিন্তু কি জানেন, তবুও অনেক সময় সব জেনে বুঝেও আলাদা থাকতে হয়, কারণের জন্যই। কারণ মানে জীবনে একটা দুটো এমন কারণ থাকে যে ইচ্ছে বা চেষ্টা করলেও সেটা সরানো যায় না, বাধ্যতামূলক হয়ে যায়, তাই সরেই যেতে হয়। আসলে নিয়মের বেড়াজাল, কিছু করার নেই। যাকগে, একটা বিষয় আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই আপনার সাথে আলাপ করতে এলাম। আপনার সাথে আমার দারুণ একটা শখের বা নেশার মানসিকতার খুব মিল খুঁজে পেয়েছি। ঠিক বুঝতে পারলাম না। আর আপনি আমাকে এর আগে দেখলেনই বা কোথায়? হেসে উত্তর আসে, আমার খুব প্রিয় মনের মতন ও শখের জায়গা এই বাড়ি আর বাগানটা। বলতে পারেন এখানে খুব শান্তি খুঁজে পাই আমরা দুজনে। আমার অনেক পরিশ্রমের ফসল এই বাড়ি। আমার খুব ফুল গাছের শখ, তাই যখন এখানে ছিলাম তখন বাগানটা মনের মতন করে নানান রকম ফুল গাছ লাগিয়ে ভরিয়ে দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি এখান থেকে চলে গেলাম, তারপর ছেলেও আবার তার নতুন ফ্ল্যাটে চলে গেল, যত্নের অভাবে আমার স্বাদের বাগানটাও মরে গেল। আমার ছেলের আবার এসবের শখ বা ইচ্ছে কিছুই নেই। কিছুক্ষণের জন্য এখানে এসে বাগানটা দেখে আমাদের দুজনেরই খুব কষ্ট হতো। এতদিন পরে আপনি এসে আবার আমার বাগানটা মৃত সঞ্জীবনী সুধায় সাজিয়ে তুলেছেন। আপনার জন্যই আবার আমার শখের বাগানটা আবার প্রাণ ফিরে পেয়েছে। দুটো বারান্দাও কত রকমের ফুল গাছ দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আমার আর আমার স্ত্রীর খুব ভালো লেগেছে, মন ভরে গেছে। তাই আপনার সাথে আলাপ করে ধন্যবাদ দিতে এসেছি। আজ তো রবিবার, আবার নিশ্চয়ই ছুটি থাকবে, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম কখন আমাদের সাথে দেখা হবে। আহ্লাদ মুখের ওপরে বিনয়ী হাসি মেলে ধরে বলে, এইভাবে বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমিও তো আমার নিজের শখের জন্যই এসব করেছি। তা এখানে অপেক্ষা না করে একবারে ওপরে চলে এলেই তো পারতেন। যাই হোক, এখন কাকিমাকে নিয়ে ওপরে চলুন, একসাথে বসে চা খাই। আমার স্ত্রীর সাথেও আলাপ হয়ে যাবে আপনাদের। আজ থাক, আমরা একটু পরেই চলে যাব, অনেকটা রাস্তা যেতে হবে তো।
আপনার সাথে দেখা হয়ে এদিকে ভালোই হয়েছে জানেন, না হলে অনির্বাণ বাবুকে জানাবো ভাবছিলাম। গত 3 দিন যাবৎ দুপুরবেলা এ বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, কিরকম একটা যেন ভুতুড়ে ঘটনার মতো। যদিও আমি অফিসে থাকতাম, নিজের চোখে কিছু দেখিনি, পুরোটাই আমার স্ত্রীর মুখ থেকে শোনা। তবুও কেমন একটা খটকা লাগছে জানেন। অনির্বাণের বাবার মুখে উদ্বিগ্নতার ছবি ফুটে ওঠে। বলেন, সে কি, তাই নাকি? কিরকম? চলুন পায়চারি করতে করতে কথা বলি, আসুন। হ্যাঁ চলুন। আহ্লাদ এগিয়ে আসে। অনির্বাণের বাবা পিছনে ঘুরে পা বাড়ায়। চাপা বেদির দিকে স্লথ গতিতে যেতে যেতে আহ্লাদ পুষ্পিতার কাছে শোনা গত 3 দিনের দুপুরের ঘটনাগুলো পুরো বিবরণ দিয়ে বলে, কেমন একটা ভৌতিক ব্যাপার স্যাপারের মতো বুঝলেন। অথচ এই বাড়িটা আমাদের দুজনেরই এত পছন্দ হয়েছে যে অন্য কোথাও যেতে মনও চাইছে না। ভদ্রলোক হেসে বলেন, সব বুঝতে পেরেছি। স্ত্রীকে বলবেন, ভয়ের কোনো ব্যাপার নেই তো। গত 3 দিন দুপুরে আমি এই বাড়িতে এসে নিচে সিঁড়ির পাশের ভিতরের দরজা খুলে ছাদে গিয়েছিলাম। আমি যখন এখানে একা থাকতাম তখন ওই সময় খেয়ে উঠে একবার ছাদে যেতাম, ভালো লাগতো, আজও ভালো লাগে। আর হ্যাঁ, আরো একটা কথা আপনার স্ত্রীকে বলে দেবেন, এবং আপনিও শুনে রাখুন, আমি যতদিন আছি এ বাড়িতে আপনাদের কোনোদিন কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ হবে না, কোনো ভয় নেই। আপনি শুধু এইভাবেই আমার বাগানটা সাজিয়ে রাখুন। আহ্লাদ হাঁটতে হাঁটতে বাঁ পাশে অনির্বাণের বাবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি গিয়েছিলেন? আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু শব্দটা এক মুহূর্তের মধ্যেই আমার দরজার কাছ থেকে ছাদে বা নিচে চলে যাওয়া। তাছাড়া আমার স্ত্রী তো তখনই ছাদেও গিয়েছিল, কিন্তু আপনাকে এবং কাউকেই তো দেখতে পাইনি। আরে ভাই, সেটাও এখনই জানতে পারবেন। আপনি দেখছি ওই 3 দিনের ঘটনা নিয়ে বেশ উত্তেজিত হয়ে আছেন। আপনার ভূতে খুব ভয় না, তাই না? তাচ্ছিল্য স্বরে উত্তর দেয় আহ্লাদ। ওসব ভূত ফুত আমি মানি না, ভয় কি বস্তু আমি বুঝি না, কিন্তু যদি কিছু আদৌ থেকে থাকে তাহলে তারা আমাকেই ভয় পায়। এই শর্মাকে ভালো করে চেনে আমি কি জিনিস, জানেন তো? তাই নাকি? তা বেশ, তা বেশ। জানেন তো, আমি কিন্তু বরাবরই খুবই ডানপিটে। কলেজ জীবনে রীতিমতো ওয়েট লিফটিং করতাম আর বক্সিং প্র্যাকটিস করতাম। এর ওর সাথে মারামারি ওই বয়সে যা হয় আর কি। আমি স্ট্রিট ফাইটার ছিলাম বলতে পারেন। হ্যাঁ, কিন্তু এখন চর্চারও বেশি স্কুলের শরীরও আর নেই। তারপর বিয়ে করে তো একদম শান্ত হয়ে গেছি, সংসারী মানুষ না। কৌতুক দৃষ্টিতে মাথা নাড়িয়ে নিরীহ স্বরে উত্তর আসে, ওহো, তাই? হ্যাঁ, সে অবশ্য আপনার শরীরের ধ্বংসাবশেষ দেখেই যে কেউ বুঝে যাবে। তা ঝড়ের সময় ছাদে বা রাস্তায় যেন বেরোবেন না। আহ্লাদ মনে মনে দাঁত কিরমির করে বলে, দেখলে দেখলে, বেটা বুড়ো এতক্ষণ রাবড়ি খাওয়াতে খাওয়াতে আচমকা গোবর খাইয়ে পুরো খোরাক বানিয়ে দিল মাইরি। এ বুড়ো তো দেখছি পুরো বানারসি জর্দা পান, ভালোই মশলা আছে ভেতরে মাইরি। বারান্দার আলোটা সরাসরি ওদের দুজনের উপরে এসে পড়েছে। আহ্লাদ পাল্টা প্রশ্ন করে, আপনি বুঝি ভূত বিশ্বাস করেন? কিঞ্চিত গম্ভীর স্বরে উত্তর আসে, আগে বিশ্বাস করতাম না, কিন্তু প্রমাণ পাওয়ার দরুন এখন করি। বুঝতে পেরেছি, ভূত মানে বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে অতীত হয়ে যাওয়া। আহ্লাদ চোখ বড় করে দাঁড়িয়ে যায়। একটা ঢোক গিলে উত্তেজিত স্বরে জিজ্ঞেস করে, কেন কেন এখন ভূতে বিশ্বাস করেন কেন? কি প্রমাণ পেয়েছেন? এ বাড়িতেই কিছু
কিছু কি? কথা অসমাপ্ত রেখে চুপ করে গিয়ে এগিয়ে যাওয়া অনির্বাণের বাবার দিকে তাকিয়ে থাকে আহ্লাদ। আপনি নাকি ভয় পান না? আবার হাঁটা শুরু করে আহ্লাদ। কিঞ্চিত রাগ মেশানো স্বরে জোর দিয়ে বলে, না, আমি একদমই ভয় পাইনি। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কেন ভূতে বিশ্বাস করেন, এর পিছনে আপনার যুক্তিটা কি? কি প্রমাণ পেয়েছেন? কোনো প্রমাণ কি পেয়েছেন? মানে এ বাড়িতে কিছু? এবার সামনে থেকে শান্ত ও গম্ভীর স্বরে উত্তর আসে, কারণ আমি বেঁচে থাকতে এর কোনো প্রমাণ পাইনি, এখন পেয়েছি, তাই ভূতে বিশ্বাস করি। ওই দেখুন, চাপাতলার বেদিতে আমার স্ত্রী বসে আছে। থমকে দাঁড়িয়ে গিয়ে চাপাতলার দিকে তাকাতেই আহ্লাদ চমকে ওঠে। বুকের ভেতরে যেন খুব বরফ ঢুকিয়ে দিয়েছে। চোখ দুটো বড় হয়ে যায়। এটা কি করে সম্ভব? বুকের রক্তটা ছলাৎ করে উঠেছে। শির দ্বারা দিয়ে যেন একটা হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে। ভয়ে চোয়াল সমেত শরীরটা শক্ত হয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। একজন কেউ ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। অজান্তে হাত থেকে ব্যাগটা পড়ে যায় আহ্লাদের। বিদ্যুৎ বেগে চিন্তা করে, আধ মুহূর্ত আগেও কেউ ছিল না এখানে। ওনার স্ত্রী তো ঘরে ছিলেন, যেতেও দেখিনি। তাহলে হুট করে এখানে চলে এলেন কি করে ম্যাজিকের মতো? এটা কি করে সম্ভব হলো মায়েরি? রে, কেউ আমাকে একটু ধরে। আমি যে পুষ্পিতার কাজে যাবো। আচমকা বারান্দার আলোটা নিভে গেছে। ঘন অন্ধকারে রাস্তার বাতি আর চাঁদের আলোর আবছা পরিবেশে সাদা পোশাকে অনির্বাণের বাবা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চাপাতলার দিকে। হিমেল স্রোত বয়ে যাচ্ছে আহ্লাদের শিরদাঁড়া দিয়ে। হাঁটু দুটো ঠক ঠক করে কাঁপছে। সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ হচ্ছে। চোয়ালটা শক্ত হয়ে গেছে, যেন অবশ অবশ ভাব। বিড়বিড় করে বলে, আমার কিছু পেয়েছে। আমি কিন্তু এবার কেঁদে দেবো মাইরি, বলে দিচ্ছি। আমি পুষ্পিতার কেটে যাবো। আচমকা আবার হাসিটা ভেসে আসে। আহ্লাদের আর নড়ার ক্ষমতা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অনুভব করে শরীরের ভেতরের অবাঞ্ছিত উষ্ণ জলীয় পদার্থটা অপ্রতিরোধ্য বেগে বেরিয়ে এসে প্যান্ট ভিজিয়ে পা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। 3 বছর হয়ে গেছে, কিন্তু আহ্লাদরা এ বাড়ি থেকে যায়নি। আহ্লাদ ও পুষ্পিতার মনের মধ্যে একটা বিশ্বাসের ভিত গেঁথে বসে গেছে বয়স্ক মানুষটির বলে যাওয়া কথাগুলো। আমি যতদিন আছি এ বাড়িতে আপনাদের কোনোদিন কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ হবে না, কোনো ভয় নেই। আপনি শুধু এভাবেই আমার এই বাগানটা সাজিয়ে রাখুন, তাহলেই আমি ভীষণ খুশি হব। তো বন্ধুরা, আজকের মতো আসি তাহলে। আবার নতুন গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। যদি এই গল্পটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক দেবেন। আমরা সবাই খুব উৎসাহ পাবো। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের পরের গল্পগুলোর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসবে। আর যদি সম্ভব হয়, তাহলে আপনাদের পরিচিত জনদের মধ্যে এটাকে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এখন করোনার সময় চলছে, সবাই সাবধানে থাকুন। আসি বন্ধুরা।